এই মুহূর্তে 2026-এর পশ্চিমবঙ্গ নির্বাচনের থেকেও যদি কোনো জিনিস, কোনো ঘটনা ভারত তথা পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি আলোড়ন ফেলেছে, সেটা হচ্ছে আমেরিকার সাথে বাংলাদেশের যৌথ সৈন্য মহড়া, আমেরিকার সাথে বার্মা বা এখনকার মায়ানমারের যৌথ সেনা মহড়া। আমরা অনেকেই এটাকে দেখছি ভারতের সার্বভৌমত্বের জন্য একটা বিশাল থ্রেট, পশ্চিমবঙ্গের জন্য একটা বিশাল থ্রেট। আমরা বারবারই বলছি চিকেন নেক, চিকেন নেক, চিকেন নেক। ইউনুস কিছুদিন আগে বলেছে যে চিকেন নেককে আমাদের নিতে হবে। তো এই চিকেন নেক নিয়ে একটা প্যানিক তৈরি করে দেওয়া হয়েছে। এই যে আমেরিকা এসেছে, যৌথ সেনা মহড়া করছে, তার জন্য নাকি এরপরে নাকি বাংলাদেশের সেনাবাহিনী, যে সেনাবাহিনী কতটা সেনাবাহিনী আর কতটা লুঙ্গি বাহিনী সেটা নিয়ে এখনো একটা আছে, সেই সেনাবাহিনী হট করে একেবারে কোন জাদু বলে চিকেন নেককে ভারত থেকে আলাদা করে নেবে। এটা সত্যি একটা প্রশ্নের বিষয়। যদি আজকে সত্যি যদি টার্গেট করতে হয় সেটা অরুণাচলকে করবে, সেটা মণিপুরকে করবে, হট করে গিয়ে চিকেন নেককে কেন মানে করবে, মানে এই যে একটা ভয় তৈরি করা। বেসিক্যালি চিকেন নেক একটা করিডোর, সেই করিডোরটাকে এখানে এমন ভাবে দেখানো হচ্ছে যে স্ট্র্যাটেজিক্যালি এটা চলে গেলে ভারতের একেবারে বিশাল একটা কিছু ক্ষতি হয়ে যাবে। যদিও যাবে না, যদিও যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনারা যতই রিপাবলিক টিভিতে স্বর্ণালী বা ময়ূখ যতই চিৎকার করুক, এবিপি আনন্দে ঘন্টাখানেক সুমন যতই রংকা বাজাক, আদতে এরকম যে এই যে ভয়গুলো দেখানো হচ্ছে, এগুলো সত্যিকারের প্র্যাকটিক্যালি যে ভয় দেখানো হচ্ছে। কিছু মানুষ, কিছু ব্যবসায়ী তাদের স্বার্থ সিদ্ধির জন্য এই ভয়গুলো দেখানো হচ্ছে। বেসিক্যালি এই যে আমেরিকা কেন বাংলাদেশে সেনা মহড়া করছে, মায়ানমারের সাথে কেন সেনা মহড়া করছে, এর পিছনে ভারতের এই হঠাৎ করে তৈরি হওয়া বন্ধু চীনের কি ভূমিকা আছে, সেগুলো নিয়েই আজকের ভিডিও। এবং তার সাথে এই যে বলা হচ্ছে না যে ডোনাল্ড ট্রাম্প এইভাবে ভারতকে বাঁশ দিতে চায়, বাংলাদেশের মাধ্যমে চিকেন নেককে নিয়ে নেবে, চিটাগং এর দেখো পার্বত্য চট্টগ্রামে সেনা মহড়া করছে, চট্টগ্রাম এরপরে ওখান দিয়ে হয়তো সেনা ঢুকবে। এই যে এইভাবে নাকি ট্রাম্প নাকি ভারতকে বাঁশ দেবে, ট্রাম্প ওইভাবে বাঁশটা দেবে না। 50% শুল্ক দিয়েও ভারতকে কিন্তু অর্থনৈতিকভাবে পঙ্গু সেইভাবে করতে পারবে না। যে আজকে আমরা দেখছি একটা মারাত্মক ব্যাপার হয়েছে H1B ভিসা। সেই H1B ভিসা দিয়ে ভারতের কিভাবে এই যে আমরা জেনজি বলছি, এই জেনজিকে কিভাবে কোমর ভেঙে জেনজিকে তাতানো যেতে পারে, ভারতের যে শিক্ষিত যে সমাজটা, যারা চাকরিতে আছে বা চাকরিতে যাবে, সেই সমাজকে কিভাবে খেপিয়ে দেওয়া যেতে পারে, এটাই হচ্ছে সব থেকে মারাত্মক ব্যাপার H1B ভিসাতে ট্রাম্পের যে ঘোষণা। ভিডিওর শেষ অবধি থাকবেন, বিস্তারিতভাবে আলোচনা করব আমি জাতির কথা জয়জিৎ। প্রথমেই বলি, আমরা দেখলাম কিছুদিন আগে আমেরিকার C1J30J সুপার হারকিউলিস, যেটা সাধারণত জাপানে থাকে, হঠাৎ করেই শাহ আমানত এয়ারপোর্ট চট্টগ্রামে সেটা ল্যান্ড করলো। এই চট্টগ্রাম কি নর্থ ইস্টের একদম কাছে, নর্থ ইস্ট ইন্ডিয়ার একদম কাছে এবং মায়ানমারের গা ঘেঁষা। এইবারে আমরা দেখলাম জুলাইয়ের একদম শেষ দিকে বাংলাদেশ আর আমেরিকার একটা জয়েন্ট ড্রিল হলো, সেনা মহড়া হলো, যেটার নাম দেওয়া ছিল টাইগার লাইটনিং। সেখানে কি হলো, কাউন্টার টেরোরিজম অপারেশন প্র্যাকটিস করা হলো, আর জঙ্গল মিশন মানে জঙ্গলে যেসব মিশন সেগুলো প্র্যাকটিস করা হলো। এরপরে একদম অগাস্টের শুরুতে দেখলাম কি আরেকটি মহড়া হলো, যেটার নাম দেওয়া হলো টাইগার শার্ক। এবং এখানে উল্লেখযোগ্যভাবে বাংলাদেশি সেনারাও আমেরিকান অস্ত্র ব্যবহার করে। কিছুদিন আগে আমরা দেখলাম, যেটা নিয়ে এখন খুব লাফালাফি হই হলো, একটি মহড়া হলো আবার প্যাসিফিক এঞ্জেল 25-3। সেটাই কি আমেরিকা, বাংলাদেশ আর তার সাথে কার এয়ারফোর্স এটা এই ড্রিলটা নিল, শ্রীলঙ্কা। তো আমেরিকা, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা মিলে এই মহড়াটা করলো প্যাসিফিক এঞ্জেল 25-3, এবং যার জন্যই খুব সম্ভবত এই সুপার হারকিউলিস C1J30J প্লেনটি, যেটি জাপানে থাকে আমেরিকার, সেটিকে এখানে উড়িয়ে আনা হয়েছিল। এই 60 দিনের মধ্যে, গত 60 দিনে 3টি সেনা মহড়া হলো। এবারে ব্যাপার হচ্ছে এই যে সেনা মহড়াগুলি, এই সেনা মহড়াগুলি কিন্তু খুব একটা আমেরিকার সাথে যে বাংলাদেশের হলো খুব একটা নতুন কিছু নয়। এই যে টাইগার শার্ক ড্রিল, যেটা
যেটা অগাস্টের শুরুতেই হয়েছিল, সেই টাইগার শার্ক ড্রিল কবে থেকে হচ্ছে জানেন? 2009 সাল থেকে। তো নতুন কিছু ব্যাপার না, কিন্তু এই মুহূর্তে মায়ানমারের সাথেও যে আমেরিকার যে ড্রিলটা হলো এবং বাংলাদেশের সাথে গত 3 মাসে এই যে 60 দিনে 3 ড্রিল হলো, যাতে আবার অংশ নিল শ্রীলঙ্কাও, এটা কি নয়াদিল্লির জন্য, এটা কি ভারতের জন্য খুব একটা উদ্বেগের কারণ? আমাদের একটু পিছনের দিকে যেতে হবে, আমাদের জানতে হবে একজন ইউএস এর স্পেশাল ফোর্সের একজন অফিসার, তিনি বাংলাদেশে গেছিলেন এপ্রিল মাসে। হঠাৎ করেই তার মৃতদেহ পাওয়া গেল ঢাকার একটি অত্যন্ত পশ একটি হোটেলে, এবং তার মৃত্যুর কারণ নিয়ে এখনো পর্যন্ত ইউএস এম্বাসি কোনো রকমের ক্ল্যারিফিকেশন দেয়নি, এবং সেটা নিয়ে কিন্তু যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছে আমাদের ভারতের গোয়েন্দা দপ্তর। তো এইখানে অবশ্যই একটা দিল্লিকে চাপে রাখার ব্যাপার, কারণ কি একজন ইউএস এর স্পেশাল অপারেশনের একজন অফিসার র্যাঙ্কের একজন অফিসার, সে হঠাৎ করে বাংলাদেশের পশ এরিয়াতে তার মৃতদেহ খুঁজে পাওয়া গেল। অবশ্যই এটা ভারতকে একটা চাপে রাখার, ভারতের উপরে নজরদারি করার, ভেতরে কি ফাউল প্লে হয়েছে আমরা জানি না, কিন্তু এটাকে কিন্তু অবশ্যই একটা ফাউল প্লে হিসেবে ধরা হবে। কিন্তু দিল্লির তরফ থেকে বা কূটনীতিবিদদের তরফ থেকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ এবং আমেরিকার এই যে যৌথ মহড়া, এর পিছনে একটা মায়ানমারের অ্যাঙ্গেল আছে, বার্মার অ্যাঙ্গেল আছে। আমরা জানি বার্মাতে এখন বা মায়ানমারে এখন চলছে কি গৃহযুদ্ধ, কাদের সাথে? যে রুলিং যে হুন্তা, সেই হুন্তার সাথে রেবেল অ্যালায়েন্স, বিদ্রোহী সেনার। এইবারে এই বিদ্রোহী সেনাকে স্পন্সর করছে কারা? চায়নাও করছে, আবার আমেরিকাও করছে। বাংলাদেশ এবং মায়ানমার একটা ছোট্ট বর্ডার শেয়ার করে, 271 কিলোমিটার এর একটা বর্ডার শেয়ার করে। সেটা কি চিটাগং, আর বাংলাদেশের চিটাগং আর মায়ানমারের রাখাইন প্রদেশকে জুড়ছে। কিছু সময় আগে ইউনাইটেড নেশনসের চিফ একটা প্রপোজাল দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে একটা এড করিডোর তৈরি করতে হবে চিটাগং থেকে মায়ানমার পর্যন্ত, কারণ যেহেতু বাংলাদেশ এবং মায়ানমার দুজনেই এখন একটা গৃহযুদ্ধকালীন পরিস্থিতিতে রয়েছে, সেই জন্য সেখান দিয়ে কি হবে, সেই এড করিডোর মানে যেখানে সাহায্য পাঠানো হবে, ত্রাণ পাঠানো হবে, সেরকম একটা করিডোর তৈরি করা হবে। অত্যন্ত সাধু একটা প্রস্তাব, কিন্তু আমরা যেটা জানি এই এড করিডোরের মাধ্যমেই কিন্তু ড্রাগস পাচার হয়, অস্ত্র পাচার হয় এবং লজিস্টিক সাপোর্ট পাচার করা হয়। ইউনুস গভর্নমেন্ট প্রথমে এই প্রস্তাবে রাজি হলো, বাংলাদেশের আর্মি জেনারেল, বাংলাদেশের আর্মি চিফ এতে না বলে দিয়েছিল এবং বলেছিল এতে বাংলাদেশের ঢাকার সার্বভৌমত্বের উপরে একটা আঘাত আসতে পারে। এখন সেই যে আমরা যে করিডোরটা বললাম, যে 271 কিলোমিটার যে বর্ডার অঞ্চল, সেখানেই কিন্তু এই ইউএস এর সাথে বাংলাদেশের এই লেটেস্ট এই যে ইয়েগুলো ড্রিলগুলো সেইগুলো হচ্ছে। এর ফলে কি হচ্ছে, ইউনাইটেড স্টেটস আমেরিকা কি করছে, চট্টগ্রামের মধ্যে দিয়ে মায়ানমারের অবধি তার অ্যাক্সেস যাচ্ছে, মায়ানমারের অবধি তার অ্যাক্সেস যাচ্ছে, মানে বুঝতেই পারছেন চীনের ওপরে নজরদারির একটা মানে যে চেষ্টা আমেরিকার, সেটা সফল হবে। আর এর সাথে কি ভারতের যে নর্থ ইস্ট, ওই 7 সিস্টার আমাদের মণিপুর, অরুণাচল, এই যে নর্থ ইস্টের উপরে আমেরিকা নজর রাখতে পারবে এবং ভারতকে চাপে রাখতে পারবে। এইটা হচ্ছে আমেরিকার একটি উদ্দেশ্য। এইবারে আমাদের দেখতে হবে চীন কিন্তু যে চীনের সাথে এখন ভারত এখন করছে, মিটিং করছে, শি জিনপিং, এখন যেটা আমি বলেছি, এখন ট্রাম্প বাবা গিয়ে এখন আমাদের নতুন বাবা হচ্ছে জিনপিং বাবা, সেটা নিয়ে প্রচুর ইউটিউবার ভিডিও করছে, সবাই ভিডিও করছে এখন, কারণ চীন আমাদের নতুন বাবা আছে। কিন্তু চীন এখন বাংলাদেশে আছে, কিভাবে আছে? যে তিস্তা নদী প্রকল্প, তিস্তা রিভার প্রজেক্ট, 5,000 কোটি টাকার মানে $500 মিলিয়ন, সেই 5,000 কোটি টাকার যে মেগা প্ল্যান তিস্তা নদীকে ম্যানেজ করার, আমাদের দিকে হচ্ছে তিস্তার কাজ হচ্ছে সেচ কৃষি এর কাজে লাগে বাংলাদেশে, এবং তার সাথে বিদ্যুৎ উৎপাদন, এবং বাংলাদেশের দিকে কি এই বন্যা হবে এবং এইসব ইত্যাদি জমি ভূসংস্কার এইসবের ক্ষেত্রে বাংলাদেশে এই তিস্তার প্রজেক্টটা খুবই দরকার। এবং হাসিনার সময় আমরা দেখেছিলাম, হাসিনার সময় এই প্রজেক্টের দায়িত্ব দেওয়া হয়েছিল ভারতকে, এখন সেই দায়িত্বটাই দেওয়া হয়েছে চীনকে, এবং চীনের কাছ থেকে বাংলাদেশ এই সূত্রে লোনও নিচ্ছে। তো
যে চীন আজকে আমরা বলছি যে ভারতের সাথে সখ্যতা, সেই চীন কিন্তু অলরেডি এই তিস্তা প্রজেক্টে টাকা ঢালছে ভারতের আপত্তি সত্ত্বেও, কিন্তু এই প্রজেক্টটা এখন ইউনূস সরকার কিন্তু চীনকেই দিয়ে দিয়েছে। এছাড়া চীনের মিলিটারি অফিসিয়ালসরা বাংলাদেশে আসছে, বাংলাদেশে ভিজিট করছে খুব তাড়াতাড়ি। কারণটা কি? বাংলাদেশের এয়ারফোর্স। একে তো বাংলাদেশের এয়ারফোর্স বলে কিছু নেই, এবং কিছুদিন আগে আমরা দেখলাম যে বাংলাদেশের এয়ারফোর্সে একটি প্লেন ট্রেনিং এর সময় কিভাবে একটি হস্টেল একটি কলেজে ওপরে গিয়ে পড়লো, এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। তো সেই জন্য বাংলাদেশ এখন কি করছে, চীনের কাছ থেকে যেটা জানা যাচ্ছে J-10 ফাইটার জেটস নেবে। এটা হচ্ছে চীন কিন্তু বাংলাদেশকে J-10 ফাইটার জেটস দেবে। এবং তারপরেও আমরা এখনো যদি ভাবি যে জিনপিং আমাদের নতুন বাবা, সেটা বাবা বানানোর আগে আমাদের একটু ভাবা উচিত। এছাড়া চীন কি করছে, বাংলাদেশ এবং বার্মা দু জায়গাতেই পোর্টস তৈরি করছে, বন্দর তৈরি করছে। এর ফলে কি হবে, চীনের ডাইরেক্ট অ্যাক্সেস হয়ে যাবে কোথায়, ইস্টার্ন ইন্ডিয়ান ওশান, পূর্ব ভারতীয় যে সমুদ্র তাতে, এবং তার মানে কি বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরের ওপরে চীনের বহুদিনের নজর, এবং সেই বঙ্গোপসাগরে চীন ডাইরেক্ট অ্যাক্সেস পেয়ে যাবে। আমেরিকার কাজটা হচ্ছে ঠিক, আমেরিকার পারপাসটা হচ্ছে ঠিক তার উল্টো। আমেরিকা কি, চায়নাকে বঙ্গোপসাগরে ঢুকতে দেওয়া এবং ইন্ডিয়ান ওশান ভারত মহাসাগরে ঢুকতে দেওয়া, মানে চীনের দখলদারিকে আটকানোর জন্য আজকে আমেরিকা কিন্তু এই বাংলাদেশ এবং মায়ানমারের সাথে এই সেনা মহড়াতে যুক্ত হয়েছে। তাহলে এই যে আমাদের এই টিভিগুলোতে দেখছি গা গরম করছে যে বাংলাদেশ আমেরিকা মহড়া, সৈন্য মহড়া হয়েছে, মায়ানমারের সাথে সৈন্য মহড়া হয়েছে, এর ফলে আমাদের সেভেন সিস্টার্স আমাদের দখল হয়ে যাবে, আমাদের চিকেন নেক কেটে নেবে। এতটাও সহজ ব্যাপার নয় কিন্তু, কারণ আমরা জানি এই নর্থ ইস্টে কিন্তু ভারতের যে সেনা যথেষ্ট শক্তিশালী, তাদের বেস রয়েছে। হাসিমারাতে তো জানা যায় যে মিসাইল লঞ্চিং প্যাডও রয়েছে। তো এই যে বলে দেওয়া হচ্ছে না যে বাজার গরম করার জন্য কিছু ব্যবসায়ীর স্বার্থে, সেই ব্যবসায়ীদের স্বার্থ নিয়ে আমরা এর আগে ভিডিও করেছি, কোন ব্যবসায়ীদের সাথে আমেরিকা এবং ইউরোপের কোন ব্যবসায়ীদের স্বার্থ আছে, তারা ভারতকে কিভাবে ধ্বংস করার কাজে লিপ্ত আছে, এগুলো নিয়ে আমরা আগে ভিডিও করেছি, আপনারা আগে ভিডিওতে দেখতে পাবেন। তো সেই সমস্ত স্বার্থের জন্য আজকে এখানে একটা ধোয়া তোলা হচ্ছে যে সেভেন সিস্টার্স দখলে যাবে, চিকেন নেক কেটে নেওয়া হবে। এগুলো আদতে এগুলো ব্যাপার না। দেখুন, ভারতের যে ধ্বংস, ভারতের ধ্বংস কিন্তু অনেকদিন আগেই কিন্তু 1947-এর 15ই আগস্ট ভারতের ধ্বংস লিখনি হয়েছিল। স্বাধীনতা দিবস আসলে আমরা উদযাপন করি, কিন্তু ওই দিনই ভারতের ধ্বংস লিখন হয়েছিল, যেদিনকে সিআইএ, তখন আমি জানি না সিআইএ ছিল কিনা, ব্রিটিশ এজেন্ট মোহনদাস করমচাঁদ গান্ধী এবং জওহরলাল নেহরু, এই দুই ব্রিটিশ এজেন্ট, তারা কি করলো, পাকিস্তান নামক একটা ইসলামিক রাষ্ট্র, মোহনদাস করমচাঁদ গান্ধীর নিজে হাতে তৈরি পাকিস্তানের ম্যাপ, সেই ম্যাপ দিয়ে একটা পাকিস্তান নামক একটা ইসলামিক রাষ্ট্র তৈরি হলো। কিন্তু এই ভারত ধর্মের ভিত্তিতে ভাগ হওয়ার পরেও ভারতকে সেকুলার রাষ্ট্র বানিয়ে সুরাবর্দি বলুন, ঔরঙ্গজেব বলুন, আকবর বলুন, তারপরে আর সিরাজউদ্দৌলা বলুন, এদের যে বংশধর, সেই বংশধরদের হাতে ভারতকে তুলে দেওয়া হলো। সুতরাং ভারতের ধ্বংস কিন্তু 1947-এর 15ই আগস্টেই কিন্তু ব্রিটিশ এজেন্ট মোহনদাস করমচাঁদ গান্ধী এবং নেহরুর হাতে তৈরি হয়ে গেছে। তো ওই জন্যে আমরা এখন যেটা বারবারই বলি যে আমরা চতুর্থ ইকোনমি, আগামী দিনে আমরা তৃতীয় ইকোনমি হয়ে যাব, আমরা আমেরিকাকেও ছাপিয়ে যাব, সেটার ফায়দা কিন্তু আমি আপনি লুটবো না, সেটা লুটবে কিন্তু ওই যে ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, গোল্ডস্মিথ ফ্যামিলি, তারপরে রথস্টাইল্ড ফ্যামিলির যে যারা এজেন্ট, দালাল, আম্বানি, আদানি, এরকম কিছু দালাল আছে, তারাই কিন্তু এটার ফায়দা লুটবে। আমি আপনি কিন্তু সেই ফায়দা পাবো না। এবং তারপরেও আগামী দিনে 2030-35-এর পরে যখন এই আকবর, ঔরঙ্গজেব, এদের বংশধররাই যখন ভারতে 50% হয়ে যাবে, তখন এই ভারতের যে ভারত তো তখন থাকবে না, তখন এটা হবে দারুল ইসলাম, একটা হবে রাষ্ট্র হবে, গজবাই হিন্দ বা এরকম একটা কিছু একটা রাষ্ট্র হবে। সেই রাষ্ট্র তখন তৃতীয় ইকোনমি হবে, দ্বিতীয় ইকোনমি হবে, বা 1 নম্বর ইকোনমি হবে। তো ভারতের ধ্বংস কিন্তু অলরেডি কিন্তু 15ই আগস্ট 1947 হয়ে গেছে। এবারে বলি, এই যে মায়ানমার, মণিপুর, এই যে মণিপুর নিয়ে আমরা এত কনসার্ন, মণিপুরে কি হবে, মণিপুরে এরকম করে ঝামেলা হচ্ছে, এই কুকিদের সাথে মেইতেইদের লড়াই হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে। দেখুন, এইখানে একটা জিনিস জানতে হবে, এই যে কুকিরা কারা?
কুকিরা কিন্তু হচ্ছে, কুকিরা বেসিক্যালি হচ্ছে একটা টিবেটো বার্মান এথনিক গ্রুপ। এটা একটা টিবেটো বার্মান এথনিক গ্রুপ, এবং এরা কি করতো, প্রকৃতি পূজা, প্রকৃতি উপাসক ছিল, প্রকৃতিকে ইয়ে করতে, এবং তাদের যারা পূর্বপুরুষ মৃত মারা গেছে তাদেরকে এরা উপাসক ছিল। এই কুকিদের সাথে মেইতেই রাজাদের 264 এডি, 264 এডি, 264 খ্রিস্টাব্দ, 264 এডি, সে কখন থেকে লড়াই চলছে এই কুকি বনাম মেইতেইদের রাজাদের। এরপরে কি হলো, এখান থেকে দেখছি আস্তে আস্তে কুকিরা এই মণিপুর, নর্থ ইস্টে আস্তে 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 তারা কিন্তু তাদের মানে কি বলবো আধিপত্য বিস্তার করতে লাগলো। এবং এই কুকিদেরকে 19th সেঞ্চুরিতে ইংরেজরা কনভার্ট করতে শুরু করলো ক্রিশ্চিয়ানিটিতে। এইখানে এই কনভার্সনে একজনের কথা তো অবদান তো আমাদের বলতেই হবে, টেরেজা, যাকে আপনারা আবার বলেন মাদার টেরেজা। এই টেরেজা আর কিছুই না। আপনারা যদি টেরেজা সম্বন্ধে জানতে চান, আমি আপনাদেরকে বলবো ক্রিস্টোফার হিচেন্স, যিনি একটি বই লিখেছেন দ্য মিশনারি পজিশন, আবার অন্য ভাবে সেন্সে নেবেন না, দ্য মিশনারি পজিশন মাদার টেরেজা ইন থিওরি অ্যান্ড প্র্যাকটিস। সেই বইটিতে ক্রিস্টোফার হিচেন্স বলেছে যে এই মহিলা টেরেজা, সে গরিবদের বন্ধু নয়, সে হচ্ছে দারিদ্র, এই টেরেজা হচ্ছে দারিদ্র বন্ধু। শি ইজ আ ফ্রেন্ড টু পভার্টি, আ ফ্যানাটিক। টেরেজাকে উন্মাদ বলছে, আ ফ্রড, একটা চিট, যে কি করেছে গরিবদের, ধনীদের সাথে এবং অত্যন্ত প্রভাবশালী, ওই যে সেই নামগুলো বলি, গোল্ডস্মিথ, রথশাইল্ড, তাদের সাথে সমঝোতা করেছে, এবং করে কি করেছে, ধর্মান্তকরণের কাজ করে গিয়েছে। এবং এই ক্রিস্টোফার হিচেন্স এই টেরেজার এই যে ম্যাজিক বলে, ক্যান্সার সারিয়ে দিচ্ছে, এই ওষুধ বলে, এই ভণ্ডামিগুলো নিয়ে কিন্তু বারবার প্রশ্ন তুলেছে, এবং টেরেজাকে ডেভিলস অ্যাডভোকেট, শয়তানের উকিল বলে পর্যন্ত সম্বোধন করেছে। তো আপনারা চাইলে ক্রিস্টোফার হিচেন্সের দ্য মিশনারি পজিশন মাদার টেরেজা ইন থিওরি অ্যান্ড প্র্যাকটিস এই বইটি পড়তে পারেন। কেন বলছি, কারণ ওই যে বললাম 19th সেঞ্চুরিতে ব্রিটিশরা আসে এবং টেরেজা অ্যান্ড কোম্পানি এরা ঢুকে একটা কমিউনিটি তৈরি করে, রাইস ব্যাক কমিউনিটি। রাইস ব্যাক কমিউনিটি মানে কি আসলে, এই কনভার্টেড ক্রিশ্চিয়ান, এই কুকিরা, এই যারা কিন্তু কনভার্টেড হয়েছে, এই রাইস ব্যাক কমিউনিটি তৈরি করে। এবং সেখানে বারবার করেই বলা হচ্ছে এই রাইস ব্যাক কমিউনিটির মাধ্যমে মণিপুরে একটা আলাদা ক্রিশ্চিয়ান রাষ্ট্র তৈরি করতে হবে। এবারে আপনারা বলবেন যে না, এর পিছনে ডোনাল্ড ট্রাম্পের হাত আছে, এই জন্যই তো মহড়া হচ্ছে। না, একদম না। এখানে আপনাদের জানতে হবে, এই মেইতেইদের কাছে অস্ত্র পাঠাচ্ছে কে, সেই চীন, জিনপিং বাবা, নতুন বাবা চীন, এবং তার সাথে স্ক্যান্ডিনেভিয়ান যে দেশগুলো, তার মধ্যে প্রধান হচ্ছে নরওয়ে। যে নরওয়েতে দেখুন, নরওয়ে অসলো, যে আমাদের এই নোবেল টোবেল সব জায়গায় দেওয়া হয়, কাদের দেওয়া হয়েছে, অমর্ত্য সেনকে দেওয়া হয়েছে, বিনায়ক, ওই ডক্টর বিনায়ক, এদেরকে দেওয়া হয়েছে, যারা প্রতিনিয়ত ভারত বিরোধী কথায় লিপ্ত, ভারত বিরোধী কাজকর্মে লিপ্ত। সেই নরওয়ে এবং স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো এই কুকি মিলিটেন্টসদেরকে কি দিচ্ছে, স্যাটেলাইট দিচ্ছে, এছাড়া অস্ত্র পাঠাচ্ছে, স্যাটেলাইট ফোন, মানে এরকম সমস্ত লজিস্টিক সাপোর্ট কিন্তু এই স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো। আমেরিকা কিন্তু ডাইরেক্টলি এর মধ্যে নেই। এই যে বদমাইশিটা করছে, এটার পিছনে কিন্তু চীন এবং তার সাথে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলি আছে, যারা কুকিদেরকে ক্রমাগত সাপোর্ট করে যাচ্ছে। তো এটা কিন্তু হচ্ছে, যদি বলা যায়, মণিপুর কিন্তু আসলে হচ্ছে একটি হিন্দু প্রধান একটি অঞ্চল। আমরা যদি ইতিহাস দেখি, মণিপুরের এর সাথে, চিত্রাঙ্গদার সাথে অর্জুনের বিয়ে হয়েছিল, তারপরে তার পুত্র হয় বব্রুবাহন, যে বব্রুবাহনের সাথে কিন্তু অর্জুন যুদ্ধে হেরে গেছিল। তো মণিপুরে একটা পুরোপুরি সনাতনী একটা রাজ্য, যেখানে এই কুকিদের সাথে ক্রমাগত এই মেইতেই রাজাদের লড়াই হয়। তারপরে মেইতেইদের রাজাদের আস্তে আস্তে প্রভাব কমার পরে এই কুকিরাই মানে সেখানে হয়। কিন্তু কুকিরা ছিল কি, প্রকৃতি উপাসক, যাদেরকে এই ডেভিলস অ্যাডভোকেট মাদার টেরেজা নামক মহিলারা এবং তার সাথে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি রথশাইল্ড ফ্যামিলির বদমাইশরা এসে এদেরকে ক্রিশ্চিয়ানিটিতে কনভার্ট করে। এই হচ্ছে কিন্তু আসল এই চিকেন নেকটা ব্যাপারটা কি হচ্ছে, এটা জাস্ট একটা রুল অফ এনগেজমেন্ট, এর বেশি আর কিচ্ছু হবে না। যদি সেটা বললাম যে যদি সত্যিকারের যদি চোখ থাকে কারণ অরুণাচলের উপরে, চীনের যেটা অরুণাচলের উপরে চোখ আছে, আর মণিপুরের উপরে কুকিদের চোখ, মণিপুরের উপরে আসলে কুকিদের চোখ না, মণিপুর হচ্ছে এই 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 সমস্ত স্ক্যান্ডিনেভিয়ান দেশ। এবং তার সাথে আমাদের নরেন্দ্র মোদীর যে এখন খুব ভালো বন্ধু কে, মেলোনি। এই যে মেলোনি কোথাকার, ইটালির এখনকার প্রধানমন্ত্রী, যাকে নিয়ে আর মোদীকে নিয়ে এখন মানে সেই মোদি আর মেলোডি এরকম সব মানে নানা রকমই হচ্ছে। সেই ইটালির রোম,
সেই ইটালির রোমের পোপ বাবা সেই পোপ বাবার ইনস্ট্রাকশনে এই স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো থেকে স্যাটেলাইট তারপরে ফোন, উন্নত মানের ফোন, লজিস্টিক সাপোর্ট আসছে এই কুকিদের কাছে, আর তার সাথে চীন এখানে এই কুকিদেরকে অস্ত্র সাপ্লাই করে যাচ্ছে। তো আমরা যেটা ভাবছি যে আমেরিকা এসেছে যৌথ মহড়া করে চিকেন নেককে কেটে দেবে, মণিপুরকে দখল করে নেবে, এইসব ঢপ ওই চ্যানেলগুলোতে এইসব ঢপগুলো ভাল লাগে বা ইউটিউবে, কারণ কি তাদের মানে তারা মেন হচ্ছে বাজার গরম করা। এবং আমি বললাম আগেই যে আমাদের এখানকার আর বিদেশের কিছু ব্যবসায়ীদের স্বার্থ সিদ্ধি করা হচ্ছে উদ্দেশ্য, তার জন্য। কিন্তু বাস্তব হচ্ছে এইটা, বাস্তবে কিন্তু আমেরিকার এই যৌথ মহড়ার কারণ হচ্ছে চীনকে কোনোভাবে ভারত মহাসাগরে তার দাদাগিরি যাতে না দেখাতে পারে, সেই জন্য চীনকে আটকানোর জন্যই কিন্তু এই যৌথ মহড়াগুলোর মধ্যে দিয়ে এই রাখাইন প্রদেশ এবং মায়ানমারে অ্যাক্সেসটার জন্যই কিন্তু আজকে আমেরিকার এত এই চলছে, প্রয়াস চলছে। এইবারে যেটা এতক্ষণ মানে আমরা বলছি ডোনাল্ড ট্রাম্প আসার পরে টাইট দিচ্ছে, দেখুন এই নিয়ে আমরা দেখছি যে ট্রাম্পকে নিয়ে আমরা প্যারোডি করছি, ট্রাম্পকে নিয়ে খিল্লি করছি, ট্রাম্পকে নিয়ে মিম বানাচ্ছি। এবারে কিন্তু আমি একটা কথা বলবো, ডোনাল্ড ট্রাম্প তার রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য, তার রাষ্ট্রের উন্নতির জন্য যেটা করার ডোনাল্ড ট্রাম্প সেটাই করছে। আমরা করি না, আমরা উদার হয়েছি, সেই জন্যে আমরা কি একটা সময় বলা হতো যে যুধিষ্ঠির যখন রাজসূয় যজ্ঞ করেছে পৃথিবীর 93% হচ্ছে ভারতবর্ষ, ওই জন্য কেন কি বর্ষের পর বর্ষ লাগে ভারতকে ঘুরে দিয়ে হতে। সেইখান থেকে আমরা এখন এইটুকুনি একটা মানে ছোট্ট বাটির মতন ভারতে এসে থেকেছি, সেটাও আগামী দিনে থাকবে কি থাকবে না, পশ্চিমবঙ্গ থাকবে কি থাকবে না, মণিপুরেরও যা অবস্থা দেখা যাচ্ছে থাকবে কি থাকবে না এরকম, আর সাউথ তো ছেড়ে দিন, দ্রাবিডিয়ান ইস্যুতে থাকবে কি থাকবে না, এরকম একটা জায়গায় আমরা চলেছি। মানে ভারতবর্ষ থেকে ভারত হয়েছি, এবারে ভারত থেকে আমরা ভারত কোন জায়গায় গিয়ে আদতে গিয়ে ঠেকবো আমরা সেটা জানি না। তো এইবারে কারণ কি আমরা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মতন শীত দ্বারা সোজা করে আজকে যে ডোনাল্ড ট্রাম্প যে পলিসিগুলো নিচ্ছে তার জন্য সে কি হচ্ছে, সে কিন্তু আমাদের কাছে আনপপুলার হচ্ছে, কিন্তু দেশের মানুষের কাছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু আরো বেশি করে পপুলার হচ্ছে। এবং যদি বলা যায় আগামী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প যদি এটাকে মেনটেন করে রাখতে পারে প্রচুর ভোটে জিতবে। এইবারে আসি হচ্ছে এই যে বলা হচ্ছে না 50% শুল্ক, তারপরে এইসব ওয়ার ড্রিল, ভারতকে টাইট, ওইগুলো কিচ্ছু করার দরকার নেই। একটা কাজ এই মুহূর্তে আমেরিকা করেছে, যার ফলে কিন্তু আগামী দিনে কিন্তু ভারতে যে জেনজি, দেখুন রাহুল গান্ধী অলরেডি কিন্তু জেনজি নিয়ে লাফালাফি শুরু করেছে। কেন করেছে? কারণ আমরা দেখছি H1B ভিসা, এই H1B ভিসা আগে বলে নি এটা কারা দেয়, স্পন্সার্ড বাই ইউএস এমপ্লয়ার্স। আমেরিকার যে এমপ্লয়াররা মানে যারা মালিক পক্ষ তারা এই H1B ভিসা স্পন্সর করে। সেখানে কি এই ইউএস এর যে কোম্পানিগুলো সেগুলো কি করে এমপ্লয়ীদেরকে, বিশেষ করে এশিয়া, কারণ আমরা জানি যে চীন, ভারত, এখানে এগুলো হচ্ছে ট্যালেন্ট পুল, ব্রেন ড্রেন, এখানে মানে আমরা হচ্ছি বুদ্ধির উপরই নির্ভর, সেই জন্য আমাদের এখান থেকে এমপ্লয়িজদেরকে নেয়। আর তারা কি এবং সেখানে কি করতে হবে, এই আমেরিকান কোম্পানিগুলোকে এই যে বাইরে থেকে এই যে ভারত থেকে যে এমপ্লয় কর্মচারীদের নেবে বা যেখান থেকে কর্মচারীদেরকে নেবে, তাদেরকে ওখানকার যে আমেরিকান এমপ্লয় তাদের সমমানের বেতন বা তার থেকেও হয়তো বেশি বেতন দিতে হবে, যাতে কি যে কাজটা, যাতে সেই কাজে কোনো চিপ লেবার না ঢুকে যায়। মানে ধরুন সফটওয়্যার ইয়েতে সেখানে আমেরিকান লেবারার্সরা আছে, এবারে সেখানে একটা কোম্পানি নিজের ফায়দা দেখার জন্য না দুটো এদিপেতি লোককে ঢুকিয়ে দিই, চিপ লেবার যাকে বলে, এরকম এটা করতে পারবে না। সেই জন্য কি এই H1B ভিসার মাধ্যমে আমেরিকান কোম্পানিগুলো কি করে অত্যন্ত ট্যালেন্টেড মানে লোকেদেরকে তারা হায়ার করে এবং তাদেরকে কিন্তু সমমানেরই বেতন দিতে হবে। এখানে সব থেকে বেশি এই H1B ভিসা কারা পায়, ভারতের আইটি সেক্টর হচ্ছে এই H1B ভিসার 2/3 পায়। এই 2/3 ভিসার H1B পায় হচ্ছে ভারতীয় আইটি সেক্টর। যেমন H1B ভিসা 2024-এ অ্যামাজন কত পেয়েছে, 9265টি ভিসা। ইনফোসিস কটা পেয়েছে, 8140টি ভিসা। কগনিজেন্ট পেয়েছে 6321টি ভিসা। গুগল পেয়েছে 5364টি ভিসা। টিসিএস পেয়েছে 5264টি ভিসা। তাহলে সেখানে দেখা যাচ্ছে ভারতীয়রা 2024-এ 1,50,664 ভিসা পেয়েছে। 2,19,659টি H1B ভিসার মধ্যে ভারতীয়রা পেয়েছে 1,50,647টি ভিসা, মানে 68.5% ভিসা পেয়েছে ভারতীয়রা, এবং বিশেষ করে এই আইটি এর থেকে। এবারে কথা হচ্ছে যেখানে অ্যাভারেজ একজন আমেরিকান
প্রতি বছরে $75,000 করে পায়, সেখানে এই গ্রিন কার্ড যারা হোল্ডার এবং যারা H1B ভিসা যাচ্ছে তারা বছরে $66,000 করে পাচ্ছে। তো এইটা নিয়ে প্রশ্ন তোলে হচ্ছে কে, ইউএস সেক্রেটারি অফ কমার্সের হাওয়ার্ড লাটমিক। তিনি এইটা নিয়ে প্রশ্ন তোলেন যে এই যে একটা অসম একটা যে ব্যাপার হয়ে যাচ্ছে, আমেরিকান আমেরিকার যারা কর্মচারী, আমেরিকার মানুষের তারা এই যে পেরে উঠছে না, এবারে তাদের জন্য বলা হলো এই যে H1B ভিসা, যেটা কিনা এখনো পর্যন্ত $2,000 থেকে $5,000, মানে প্রতিটি আমেরিকান কোম্পানিকে বছরে $2,000 থেকে $5,000 সরকারকে দিতে হতো এই ফরেন এই ইয়েদেরকে, বিদেশি যারা কর্মচারী তাদেরকে হায়ার করার জন্য। এখন H1B ভিসা এতে নতুন রুলে প্রতি বছর $1,00,000 দিতে হবে এই ফরেন কোম্পানিগুলোকে, যদি তারা এই বাইরে থেকে এই এমপ্লয়ীদেরকে হায়ার করে। মানে 2,000 থেকে 5,000 থেকে 5,000 যেটা ছিল সেটা বেড়ে এক কথায় হয়ে গেল হচ্ছে $1,00,000 প্রতি বছর দিতে হবে এই কোম্পানিগুলোকে। তো এইবারে ভাবুন, যারা এমপ্লয়ার্স আছে আমেরিকার, যারা এমপ্লয়ার্স আছে আমেরিকার কোম্পানি, তারা এবারে কি করবে? তারা রীতিমতো হেজিটেট করবে। তারা হেজিটেট করবে কি যে আমরা এত টাকা দিয়ে প্রতি বছর $1,00,000 দিয়ে আমরা এত বাইরে থেকে আমরা রাখবো না, এত বাইরে থেকে আমরা এমপ্লয়ি আনবো না, কর্মচারী আনবো না। বিশেষ করে ভারত থেকে এই যে এইভাবে আমরা ইয়েদেরকে আনি আইটিএ, এবং এটার জন্য মিনিমাম যোগ্যতা কি থাকতে হবে? ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে। এবং এই যে এখানে কি বেসিক্যালি কোনো স্পেশালাইজড কাজ করার জন্য, কোনো স্পেশালাইজড কাজ করার জন্য কিন্তু এই বাইরে থেকে এই আমেরিকা কিন্তু নেয়, এই আমাদের দেশের লোকেদেরকে হায়ার করে। তো এখানে কি হচ্ছে, এত টাকা আজকে $5,000 থেকে বার্ষিক $1,00,000 যদি একটা কোম্পানিকে দিতে হয়, তো তারা তো অবশ্যই বলবে যে আমরা এইভাবে বাইরে থেকে আমরা আনবো না, আমরা আমাদের আমেরিকার মধ্যেই আমরা আমাদের একে আরো উন্নত মানের করবো, আমেরিকানসদেরকেই হায়ার করব। এর ফলে কি হচ্ছে যে আমাদের যারা এই যে এমপ্লয়িজ আছে, কর্মচারী আছে, যারা ক্যারিয়ার সবে শুরু করছে, তারা খুব সম্ভবত H1B ভিসাটা পাবে না। এবং সেক্ষেত্রে তারা কি করবে? তারা হয় ভারতে চলে যাবে, যারা এখন সদ্য গেছে আমেরিকায়, তারা হয় ভারতে ফিরবে, নয়তো কি অন্য কোনো দেশ যেমন কানাডা, ইউকে, ইউএই, সৌদি আরবিয়া এইসব দিকে চলে যাবে। তো ওই জন্যে এই কি হতে চলেছে আগামী দিনে যদি আজকে আমাদের দেশে এই যে এত যে যারা মানে শিক্ষিত যুবক যুবতী যারা আছে, যাদের মধ্যে একটা খুব বড় শতাংশই চলে যেত আজকে বিদেশে এই H1B ভিসার ইয়েতে, এইখানে একটা বিরাট ভাবে ধাক্কা আসতে চলেছে। এবং ভারতের পক্ষে এক্ষুনি চটজলদি তো সেটার মানে ব্যাকআপ তো দেওয়া সম্ভব হবে না, যে আমরা এই যে এত যে এখানে এই ধরুন প্রতি বছর ধরুন আমি ধরছি 1,00,000 ছেলে মেয়ে যাচ্ছে, সেটা যদি হট করে আজকে যদি সেই 1,00,000টাকে যদি এক ধাক্কা যদি 4-5 হাজারে নেমে আসে, তাহলে ওই যে 80,000 বা 90,000 যে ছেলে মেয়ে, তাদের জন্য যে জব অপরচুনিটি ক্রিয়েট করা দুম করে এই মুহূর্তে আইটি কোম্পানিগুলো, এবং আইটি কোম্পানি তো আজকে যদি পশ্চিমবঙ্গের অবস্থা দেখি, আইটি কোম্পানির অর্ধেক কোম্পানিতেই ছেলেমেয়েরা কি বেঞ্চে থাকে। বেঞ্চে মানে তারা কিন্তু কোম্পানি দ্বারা হায়ার্ড না, কোম্পানি নিয়েছে, তাদেরকে স্যালারি দিচ্ছে, কিন্তু কি কোনো পার্মানেন্ট লেটার পাচ্ছে না, যে কোনো মুহূর্তে তাদেরকে কিন্তু হায়ার অ্যান্ড ফায়ার, তাদেরকে চাকরি থেকে ছাঁটাই করে দিতে পারে। এবং আমরা দেখছি তো এই ইনফোসিস থেকে ছাঁটাই হচ্ছে, এই অ্যাক্সেঞ্চার থেকে ছাঁটাই হচ্ছে, এই জেনপ্যাক্ট থেকে এত ছাঁটাই হচ্ছে, আমরা কিন্তু প্রতিদিনই আমরা খবরের কাগজে দেখছি। এবারে এই সংখ্যাটা এই আজকে H1B ভিসাতে যদি প্রতিটি কোম্পানিকে, বিদেশি কোম্পানিকে তার সরকারকে আমেরিকাকে $1,00,000 করে দিতে হয়, এই $1,00,000 দিতে হয়, 1,05,000 থেকে 1,00,000, ভাবুন কত মানুষকে ভারতে ফিরে আসতে হবে, আর কত এরকম এরা আছে যারা যেতে পারবে না। তখন ভারতের মধ্যে বেকারত্বর একটা কিন্তু জনবিস্ফোরণ তৈরি হয়ে যাবে, এবং সেটাকেই কিন্তু খ্যাপানোর জন্য জেনজির আন্দোলন বলে খ্যাপানোর চেষ্টা করবে রাহুল গান্ধী এন্ড কোম্পানি। তার মানে আমেরিকা ভারতে যদি অশান্তি, যেভাবে ভারত আমেরিকা আজকে আমরা জানি, স্পষ্টভাবে জানি, আমেরিকা এবং এই ডিপ স্টেট যেভাবে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করে হাসিনাকে তাড়িয়ে তারা ইউনুসকে আনলো, ঠিক একইভাবে কিন্তু এই H1B ভিসা এটা একটা বিরাট বড় কিন্তু প্রভাব ফেলতে চলেছে। এবং আমি কিন্তু আপনাদের বললাম, কিছুক্ষণ আগেই বললাম, যে আগের বছর পর্যন্ত এই যে H1B ভিসা ভারতীয় 68% সেই ভিসা পেয়েছে, ভারতের 68% ছেলেমেয়েরা, সেটা যদি আজকে 68 থেকে 30-এ নেমে যায়,
তাহলে বুঝুন ভারতের বুকে এই মুহূর্তে ওই লেভেলে জব ক্রিয়েট করা, সে আপনারা যতই যুক্তি দিন সম্ভব নয়। এবং সেখানে কিন্তু একটা রোষ তৈরি হবে, যেটাকেই কিন্তু জেনজি রোষ বলে এই রাহুল গান্ধী থেকে শুরু করে অখিলেশ থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় তো অবশ্যই আছে, এই জেনজির নামে কিন্তু একটা বিরাট বড় অসন্তোষ শুরু করবে। তো আমেরিকার কিন্তু যদি ট্রাম্পের যদি বাঁশ দেওয়া হয় ভারতকে, ওই H-1B ভিসার মাধ্যমে কিন্তু বাঁশ দেবে। সুতরাং ভিডিওর শেষে এটুকুই বলবো যে আমেরিকা আজকে বাংলাদেশের সাথে বা মায়ানমারের সাথে এই যৌথ মহড়া করছে, এই নিয়ে যুদ্ধকালীন পরিস্থিতি, 7 সিস্টার্স, চিকেন নেক চলে যাচ্ছে, এগুলোর থেকে অনেক বড় বিপদ কিন্তু আজকে আসতে চলেছে H-1B ভিসাতে, যে আজকে যে $1 লক্ষ যে আজকে এটা আমেরিকা ঘোষণা করলো। এইটা নিয়ে আপনারা ভাবুন কিভাবে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো কিভাবে এই এদেরকে কুকিদেরকে এককালীন অরণ্য উপাসক কুকিদের, আজকে খ্রিস্টান হওয়া কুকিদেরকে কিভাবে সাপোর্ট করছে, আমাদের নতুন বাবা জিনপিং কিভাবে তিস্তা প্রজেক্টের মাধ্যমে আমাদের বঙ্গোপসাগরে ঢোকার চেষ্টা করছে, কিভাবে চাইনিজ মিলিটারি আজকে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে, এবং সেটাকে কাউন্টার করার জন্য আমেরিকা কিভাবে এই মহড়ার মাধ্যমে আজকে ইন্ডিয়ান ওশানে ভারতীয় মহাসাগরে চায়নাকে আটকাবার চেষ্টা করছে, এইগুলোর দিকে জোর দিন। নাকি এইটা বলে যে আমাদের 7 সিস্টার্স আর চিকেন নেক, 7 সিস্টার্স চিকেন নেকের উপরে কিছুই হবে না। এটা আবারও বলছি, কিছু পেটোয়া ব্যবসায়ীদের স্বার্থ সিদ্ধির জন্য এই কথা হচ্ছে। কারণ দিনের শেষে আমরা কিন্তু বারবার বলছি, আবারও বলছি, আমেরিকার মেন ইন্টারেস্ট হচ্ছে বাংলাদেশের যে খনিজ সম্পদ, সেই খনিজ সম্পদই হচ্ছে বাংলাদেশ আমেরিকার মেন ইন্টারেস্ট। এবং সেখানে আজকে যদি বাংলাদেশ যদি একটা আমেরিকার উপনিবেশ তৈরি হয়, তাহলে তো আমি মনে করি একদিক দিয়ে ভালো হবে। কারণ তখন এই যে আমরা যে এই যে লুঙ্গিওয়ালাদের দেখি বাংলাদেশে, লুঙ্গিওয়ালারা যে বদমাইশি করে যে দাপিয়ে গেছে, সেই দাপটা অন্তত কিছুটা হলেও কমবে। উল্টে তো আমার মনে হয় ভারতের জন্য এটা ভালো হবে, ভারতের জন্য খারাপ কিছু হবে না। আর ভারতের জন্য খারাপ যেটা হওয়ার সেটা অলরেডি হয়ে গেছে। 1947 সালের স্বাধীনতা দিবসের নামে ব্রিটিশ এজেন্ট গান্ধী এবং নেহেরু অলরেডি কিন্তু ভারতের বুকে গজবাই হিন্দের ঝান্ডা তুলে দিয়েছে। এবারে সেই গজবাই হিন্দের ঝান্ডার জায়গায় প্রকৃত গৈরিক ঝান্ডা আমরা ভারতে কোনোদিন লাগিয়ে আবার ভারতকে ভারতবর্ষে রূপান্তরিত করতে পারবো কিনা, এটা আমাদের মগজাস্ত্র এবং আমাদের সমরশাস্ত্র এবং অর্থনীতি, চাণক্যের অর্থনীতির উপরে এবং শ্রীকৃষ্ণের অর্থনীতির উপরে নির্ভর করছে। জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক, বন্দে মাতরম।